বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, কূটনীতিকবৃন্দ, অতিথিবৃন্দ, ভদ্রমহিলা মহোদয়গণ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আয়োজিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এরকম একটা প্রাণবন্ত অনুষ্ঠানে আমি নিজে সরাসরি উপস্থিত থাকতে পারলাম না, এটা সত্যি খুব দুঃখজনক। কিন্তু করোনার কারণে ঠিক আমি পারছি না, তবে ডিজিটাল বাংলাদেশ আজকে গড়ে তুলেছি বলেই আমরা সেই পদ্ধতিতে আপনাদের সঙ্গে সংযুক্ত হতে পেরেছি। সেজন্য আপনারা এখানে এসেছেন এবং আমরা এই ডিজিটাল পদ্ধতিতে আমাদের ব্যবসা বাণিজ্যের সব কিছু সচল রাখারও চেষ্টা করে যাচ্ছি। যদিও আজকে বিশ্বব্যাপী এই করোনার কারণে অর্থনীতি স্থবির, কিন্তু বাংলাদেশে আমরা অন্তত প্রচেষ্টা চালিয়েছি সচল রাখতে। কাজে আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আমি পরম শ্রদ্ধা করে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করছি 15ই আগস্ট আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, আমার ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, ছোট্ট 10 বছরের ভাইটি শেখ রাসেল, কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা রোজি, আমার একমাত্র চাচা শেখ আবু নাসের মুক্তিযোদ্ধা সহ 15ই আগস্ট যারা শাহাদাত বরণ করেছেন তাদের সকলকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা ছোটোবেলা থেকেই দেখেছি তার জীবনের একটা স্বপ্ন ছিল আমাদের এই অঞ্চল পূর্ববঙ্গের মানুষ তারা একটা সুন্দর জীবন পাবে, উন্নত জীবন পাবে, সেটাই তার স্বপ্ন ছিল। 54 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন হয় তখন যে 21 দফা ঘোষণা করা হয়েছিল, যেটা আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তৈরি করেছিল, তখন থেকেই তার যে আকাঙ্ক্ষাটা আমার এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার ঘটানো, সেদিকে যথেষ্ট দৃষ্টি ছিল। এবং 54 সালে তিনি যখন মন্ত্রী হন তখনই তেজগাঁও শিল্প অঞ্চল সহ এই অঞ্চলে শিল্পায়ন যাতে ঘটে তার ব্যবস্থাও তিনি নিয়েছিলেন, পদক্ষেপ নিয়েছিলেন। এবং সেই ইস্তেহার যেটা দেওয়া হয়েছিল তা আমাদের তখন মূল বৈদেশিক মুদ্রা অর্জনকারী রপ্তানির একটাই ছিল পাট, চা এবং কিছু মাছ এবং অন্যান্য জিনিস। সব জিনিসগুলির প্রতি তিনি নজর দেন এবং শিল্পায়নের দিকে বিশেষ করে নজর দিয়েছিলেন। এরপর 55 সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলিতেও মেম্বার হন। ইনি 56 সালে মন্ত্রী হন, তখন তিনি এই বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং সেই সময় আমাদের বাণিজ্যের বিষয়ে আরও বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু আমরা সবসময় একটু অবহেলিত ছিলাম, শোষিত বঞ্চিত ছিলাম, তাই তিনি এই দেশের মানুষের মুক্তির জন্য স্বায়ত্তশাসনের দাবি করেন এবং 6 দফা দাবি পেশ করেন, যে 6 দফা যে পাকিস্তানের প্রত্যেকটা প্রদেশ সেই অধিকার জন্য ভোগ করতে পারে সেদিকে লক্ষ্য রেখেই এই 6 দফা প্রণয়ন করা হয়েছিল। এবং 6 দফার 3 দফায় ছিল আমি কোট করছি, পূর্ব বাংলা থেকে পুঁজি যাতে পশ্চিম পাকিস্তানের পাচার রোধ, এবং 4র্থ দফায় আবার বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব সংশ্লিষ্ট রাজ্যের হাতে রাখা, অর্থাৎ রাজ্যটি প্রদেশের হাতে রাখা, এবং 5ম দফায় আমাদের এই 2 প্রদেশের মধ্যে পণ্য বিনিময় শুল্ক পরিহার এবং প্রদেশগুলো নিজেরাই অন্য রাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে পারার বিষয়টাও উল্লেখ করা ছিল। আমাদের সবথেকে দুর্ভাগ্য যে একটা দেশ হওয়া সত্ত্বেও তখন পূর্ব বাংলা থেকে পাকিস্তানে কোনো কিছু রপ্তানি হলে, অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান থেকে যাই রপ্তানি হবে সেখানে শুল্ক দিতে হতো, অথচ দেশ কিন্তু একটা ছিল। কাজে এই বৈষম্য দূর করার জন্য তিনি স্বাধীনতার জন্য সংগ্রাম শুরু করেন এবং তার সংগ্রামের ফসল আজকের বাংলাদেশ। আর আজকে এই স্বাধীন বাংলাদেশ গড়ে উঠেছে বলেই আমরা আন্তর্জাতিকভাবে দেশে বিদেশে আমাদের এবং আমাদের দেশে আজকে অনেক ব্যবসায়ী এবং শিল্পপতিরা গড়ে উঠেছেন। তখন
তার গৃহীত পদক্ষেপের ফলে এই একদিকে যেমন তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলেছেন, সেই সাথে আন্তর্জাতিক সংস্থার যাতে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্য যাতে প্রসার ঘটে। 1972 অর্থবছরে অল্প কয়েকটি পণ্য সীমিত বাজারে রপ্তানি করে 338 মিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আয় অর্জিত করে, যা 1970-75 অর্থবর্ষের শেষে দাঁড়িয়েছিল 383 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ একদিকে যুদ্ধবিধ্বস্ত দেশ গড়া, অপরদিকে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, দুদিকেই তিনি সমানভাবে নজর দেন। কিন্তু মাত্র 3.5 বছর তিনি সময় পেয়েছিলেন। দুর্ভাগ্য যে এরপর অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা বাংলাদেশের উন্নয়নে তেমন কোনো ভূমিকাই রাখেনি। 21 বছর পর আওয়ামী লীগ পুনরায় সরকার গঠন করে এবং আমরা সরকার গঠন করার পর থেকেই শুরু করেছি বিশেষ করে বেসরকারি খাতকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি এবং বেসরকারি খাত অনেক ক্ষেত্রে আমরা উন্মুক্ত করে দিয়েছিলাম। যেমন বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ, গ্যাস, বিমান, ব্যাংক, বিমা, শিল্পসহ সকল ক্ষেত্রটাই আমরা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। কারণ সরকারের সাথে সাথে বেসরকারি খাতও যদি উদ্যোক্তা না হয় আর শিল্পের প্রসার না ঘটায়, তাহলে ব্যবসা বাণিজ্য কখনো শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াতে পারে না। সে কথা মাথায় রেখে আমরা ব্যবস্থা নিই এবং সেই সাথে 96 সালে যখন আমরা সরকার গঠন করি তখন আমাদের রপ্তানি আয় ছিল 3,882 মিলিয়ন মার্কিন ডলার, যা আমরা আমাদের প্রচেষ্টায় তখন সারা বিশ্বব্যাপী এবং বিশেষ করে এশিয়ায় অর্থনৈতিকভাবে খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল, অ্যাকচুয়ালি ইকোনমিক রিসেশন চলছিল, তার মাঝেও আমরা আমাদের রপ্তানি বাড়াতে পারি এবং 2000 থেকে 2001 আমরা 6,467 মিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করি। ওই সময় আমরা ঋণ খেলাপি আইন 1997, কপিরাইট আইন 2000 এবং আন্তর্জাতিক বাণিজ্য সালিসের জন্য সালিস আইন 2001 আমরা প্রণয়ন করি। 2009 আমরা প্রণয়ন করি। 2009 সালে আমরা আবার সরকার গঠন করি। আওয়ামী লীগ সরকার গঠন করার পর আমরা পেয়েছিলাম 15,565 মিলিয়ন মার্কিন ডলার, যা গত 13 বছরে আমরা এখন আমাদের রপ্তানি আরও বৃদ্ধি করে এটা 45,386 বিলিয়ন মার্কিন ডলার উন্নীত করেছি। অর্থাৎ আমাদের দেশের রপ্তানি যাতে বৃদ্ধি পায়, সেই রপ্তানি পণ্যগুলিকে বহুমুখী করার ব্যবস্থাও আমরা নিয়েছি। তাছাড়া আমরা 2002টি দেশ বা অঞ্চলে 766টি পণ্য রপ্তানি করছি। এই ক্ষেত্রে আমরা কতগুলি নতুন আইনও করি, আইন সংশোধনও করি। যেমন ব্যাংক কোম্পানি আইন সংশোধন করা হয় 2013 সালে, ট্রেডমার্ক সংশোধনী আইন 2015, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন 2015, জাতীয় শিল্পনীতি সহ খাতোয়ারি বিভিন্ন শিল্প উন্নয়ন নীতিমালা, জাতীয় উন্নয়ন ও মেধা সম্পদ নীতিমালা 2018, শ্রম আইন 2018, শ্রম আইন আমরা সংশোধন করি 2018 প্রণয়ন করি, যাতে করে আমাদের একদিকে যেমন শিল্পায়নও ঘটবে, আমাদের শ্রমিকের অধিকারও সুরক্ষিত থাকবে, আবার ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে একটা সহজ সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সেই পদক্ষেপটা নিই। আমাদের সরকারের গৃহীত বিভিন্ন নীতিমালার কারণে গত 13 বছরে একটানা গড়ে 6% অধিক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। মূলত আমরা 8-এ চলে গিয়েছিলাম প্রবৃদ্ধি অর্জন, কিন্তু করোনার কারণে এটা অনেকটা থমকে যায়। আমরা চেষ্টা করে যাচ্ছি সামনে আরও এগিয়ে নিয়ে যেতে। আমরা সবসময় আমাদের যারা তরুণ সম্প্রদায় তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া, তাদের দিয়ে উদ্যোক্তা হিসেবে তাদেরকে তৈরি করা, সেই সাথে সাথে মেয়েদেরকেও, আমাদের নারী সমাজকেও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য বিভিন্ন প্রণোদনা এবং সুযোগ আমরা সৃষ্টি করে দিচ্ছি। এবং আমরা বেসরকারি খাত যাতে আরও আকর্ষণীয় হয় এবং বৈদেশিক বিনিয়োগ যাতে আরও বেশি ঘটে, তার জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। আমাদের বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে দেশে বিদেশে সেমিনার, ওয়ার্কশপ, রোড শো এবং ট্রেড ফেয়ার আয়োজন ও পৃষ্ঠপোষকতা প্রদান করে যাচ্ছি। গত 21শে অক্টোবর
বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, আমরা একটা স্থায়ী এক্সিবিশন সেন্টার তৈরি করে দিলাম। এই কারণে যে এটা মানে সারা বছরই এখানে যে কোনো শিল্প প্রতিষ্ঠান তাদের এক্সিবিশন করতে পারবে, পণ্য প্রদর্শন করতে পারবে, বিভিন্ন আয়োজন করতে পারবে এবং এটা যেন সবসময় মানে সারা বছরই করতে পারে সেই সুযোগটাই আমরা করে দিয়েছি। কারণ ট্রেড ফেয়ারটা একান্তভাবে দরকার, আর তার জন্য স্থায়ী জায়গা এটা করার ফলে আমি মনে করি এখন সকলের জন্যই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যে শুধু পণ্যের জন্য ছুটোছুটি না, আমাদের এই ট্রেড ফেয়ার যে কেন্দ্রটা আমরা করে দিয়েছি সেখানে করতে পারবেন তারা। বিনিয়োগ বান্ধব পরিবেশের উন্নতির জন্য আমরা অবকাঠামো সহ অন্যান্য নীতিগত সহায়তা প্রদানে অঙ্গীকারবদ্ধ। বিনিয়োগ বৃদ্ধি এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারা দেশে 100টি অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলছি। ঘন বসতিপূর্ণ দেশ আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা দিতে হবে, আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে, বৃদ্ধি করতে হবে। তার জন্য যে সমস্ত জমি কৃষির জন্য ব্যবহার হবে সেগুলি যেন নষ্ট না হয়, আবার শিল্পের ক্ষেত্রে সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে দেওয়া যেন আমাদের পরিবেশ নষ্ট না হয়। কাজে সেই পরিবেশ বান্ধব মানে শিল্প উন্নয়নের জন্য আমরা বিশেষ অর্থনৈতিক অঞ্চল সমগ্র বাংলাদেশব্যাপী আমরা নির্মাণ করে দিচ্ছি। এতে আমাদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে, আর পণ্য রপ্তানির যেমন সুযোগ সৃষ্টি হবে, পাশাপাশি আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমার দেশের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, ক্রয় ক্ষমতা বাড়ছে, আমার নিজের দেশে বাজার সৃষ্টি হচ্ছে। পণ্য উৎপাদন করে শুধু রপ্তানি না, আমার নিজের দেশেও এখন বাজার সৃষ্টি হচ্ছে। কাজে সেই ব্যবস্থাটাও আমরা গ্রহণ করেছি। এই 100টা অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ করার সুযোগ রয়ে গেছে। 2021 সালের জুন পর্যন্ত 97টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের অনুমোদন আমরা ইতিমধ্যে দিয়েছি। তার মধ্যে 9টি অর্থনৈতিক অঞ্চলের উৎপাদন এবং 28টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজ চলমান রয়েছে, যেগুলোতে ইতিমধ্যে প্রায় 40,000 লোকের কর্মসংস্থান হয়েছে এবং আরও 8 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। অর্থনৈতিক অঞ্চলসমূহে অদ্যাবধি মোট 210 জন বিনিয়োগকারীর নিকট থেকে 27.07 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ প্রস্তাব আমরা পেয়েছি, যার মধ্যে বিদেশি বিনিয়োগের পরিমাণ 1.60 বিলিয়ন মার্কিন ডলার। মিরসরাই, সোনাগাজী, সীতাকুণ্ড উপজেলায় প্রায় 34,000 একর জমিতে সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর গড়ে তোলার উদ্যোগ নিয়েছি এবং এখানে অন্যান্য সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি। আমরা বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এবং দ্রুত বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য নিয়ে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পদ্ধতি আমরা গ্রহণ করেছি এবং এর আওতায় আমরা বর্তমানে প্রায় 79টি প্রকল্প বাস্তবায়ন করার শুরু হয়েছে, আমরা পদক্ষেপ নিয়েছি। এর ফলে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বিনিয়োগ হচ্ছে। পিপিপির আওতায় একটি প্রকল্প ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে, আরও 6টি প্রকল্প নির্মাণাধীন রয়েছে। তৈরি পোশাক শিল্পের ন্যায় অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের উৎপাদন কার্যক্রম ও যাতে কাস্টমস বন্ডের ব্যবস্থার অধীনে আসতে পারে সে লক্ষ্যে আমরা বন্ড ব্যবস্থাপনাকে অটোমেশনের প্রক্রিয়া শুরু করেছি, এটা চলমান রয়েছে, যা টেন্ডার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা আশা করি এটি বাস্তবায়িত হলে সকল প্রকার রপ্তানিমুখী শিল্পের উৎপাদন ও রপ্তানিতে গতিশীলতা আসবে, কারণ ডিজিটাল বাংলাদেশ এখন গড়ে উঠেছে। কাজে সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে হোক, আধুনিক পদ্ধতিতে হোক, প্রযুক্তি সম্পন্ন হোক, সেটাই আমরা চাই। শুধুবিন্দু কোনো দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কতটা উন্নত তা বোঝাতে বিশ্বব্যাংকের ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্স ব্যবহার করা হয়ে থাকে। 2019 সালে উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান আগের বছরের 176 হতে 168তে উন্নীত হয়েছে এবং ব্যবসার বিভিন্ন সূচকে উন্নয়নে বিশ্বের সর্বোচ্চ 20টি সংস্কারকারী দেশের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। উক্ত ইন্ডেক্সে বাংলাদেশের অবস্থান 2 অঙ্কের অর্থাৎ 100 নিচে নামিয়ে আনার লক্ষ্যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিশেষায়িত দল গঠন করে বিভিন্ন সংস্কার কার্যক্রম জোরদার করা হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একটা প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সালেতে ওয়ান স্টপ সার্ভিস OSS
পোর্টাল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বিভিন্ন সংস্থার বিনিয়োগ সংক্রান্ত সেবাসমূহ উক্ত পোর্টালে পর্যায়ক্রমে যুক্ত আমরা করছি। ওয়ান স্টপ সার্ভিস ওএসএস পোর্টালের মাধ্যমে 35টি সংস্থার 154টি বিনিয়োগ সেবা অনলাইনে প্রদানের লক্ষ্য নিয়ে চলতি অর্থবছরে 12টি প্রতিষ্ঠানের সর্বমোট 42টি সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। আগামী অর্থ বছরে অবশিষ্ট সেবাসমূহ এই পোর্টালে আমরা যুক্ত করব, যে সুযোগটা ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা পাবেন। বাণিজ্য কূটনীতি জোরদার করার জন্য আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোতে 23টি বাণিজ্যিক উইং কাজ করছে। আসলে এখন আমি বলবো যে কূটনীতির ক্ষেত্রে এটা ইকোনমিক মানে ডিপ্লোম্যাসিতেই বেশি কাজ করে, সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি এবং আমাদের প্রত্যেকটা এম্বাসিতে এভাবেই নির্দেশনা দেওয়া আছে যে শিল্প বাণিজ্যের ব্যবসার প্রসার যাতে ঘটে, শিল্প বাণিজ্য এবং ব্যবসা প্রসারের জন্য তারা যথাযথভাবে কাজ করবেন। আর সেই সাথে আমরা আমাদের দ্বিপাক্ষিক বিপিটিএ ও আঞ্চলিক অধিকার বাণিজ্য চুক্তি, আরপিটিএ, মুক্ত বাণিজ্য চুক্তি, এফটিএ এবং সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ সম্পাদনের লক্ষ্যে 23টি দেশের সঙ্গে সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছে। 2020 সালের ডিসেম্বরে ভুটানের সঙ্গে পিটিএ আমরা স্বাক্ষর করেছি। বাংলাদেশ বিশ্বের 38টি দেশে একতরফা শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাচ্ছে। আমরা বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক বাণিজ্য জোটের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি, যেমন আংটাড, ইউএনএসকাপ, ইউরোপীয় কমিশন, D8, বিমস্টেক, আফটা ইত্যাদি। প্রায় 13 বছরে আমরা দেশের প্রতিটি খাতে কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করেছি। আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। বাংলাদেশ এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড পেয়েছে। আশা করি 2018 সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী আমরা 2023 সালের মধ্যে 28,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব। ইতিমধ্যে আমরা 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। 99.99% মানুষ আজকে বিদ্যুৎ পাচ্ছে, নির্বাচনে বিদ্যুৎ দিচ্ছি। আর ইন্ডাস্ট্রির জন্য আমরা বিদ্যুৎ যেমন দিচ্ছি, এলএনজি আমদানি করছি গ্যাসের চাহিদা পূরণ করবার জন্য, এবং সব ধরনের সুযোগ সুবিধা আমরা করে দিচ্ছি। আমাদের দেশের মানুষ যেন দারিদ্র্য সীমা থেকে উঠে আসতে পারে এবং কেউ যেন কষ্টে না থাকে, সেদিকে লক্ষ্য রেখে আমরা সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি করেছি। মানুষকে আমরা সাহায্য দিচ্ছি এবং আমাদের 4.5 কোটির বেশি মানুষকে সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের দেশের যারা যুব সমাজ তার জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠে, সেই জন্য আমরা ভোকেশনাল ট্রেনিং এর উপর সবথেকে জোর দিয়েছি, কারিগরি শিক্ষাতে জোর দিয়েছি এবং তাদেরকে উৎসাহিত করছি এবং তাদের জন্য আমরা বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছি। প্রযুক্তি বিভেদমুক্ত বাংলাদেশ গড়ায় অন্যান্য অগ্রগতি অর্জন করেছি। আমাদের ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা এখন 12 কোটি, অর্থাৎ এখন সকলেই ব্যবহার করতে পারে, সকলের হাতে মোবাইল আছে। একেবারে গ্রাম পর্যায় পর্যন্ত আমাদের ব্রডব্যান্ড আমরা পৌঁছে দিয়েছি। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, আমরা দ্বিতীয়টা করবারও প্রস্তুতি নিচ্ছি। তাছাড়া সমস্ত বাংলাদেশে একটা যোগাযোগ ব্যবস্থা নেটওয়ার্ক আমরা গড়ে তুলছি এবং আমাদের অজস্র আমি বলবো যে আমাদের নদ নদীর দেশ, কাজেই সেই দেশে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হওয়া। তো আমরা একদিকে যেমন সড়ক যোগাযোগ, নৌপথ যাতে আরও উন্মুক্ত হয়, সেই নৌপথ যোগাযোগের জন্য আমরা নদী ড্রেজিং করে নৌপথগুলি আমরা উন্মুক্ত করছি। আমরা বিমানবন্দরগুলিকে আরও উন্নত করে দিচ্ছি, কারণ 96 সালে এসে আমাদের মাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর ছিল, সেটা হচ্ছে ঢাকারটা, কিন্তু আমরা তখন চট্টগ্রাম এবং সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর করে দিই। আমরা আরেকটি বিমানবন্দর এখন করে আন্তর্জাতিক বিমানবন্দর করছি, কক্সেস বাজার। তাছাড়া আমরা অর্থাৎ নৌপথ, রেলপথ, সড়কপথ এবং আকাশপথ সবগুলি যাতে উন্নত হয় আমরা তার ব্যবস্থা করে দিচ্ছি। সৈয়দপুর এয়ারপোর্ট আমরা চালু করে সেটাকে আমরা উন্নত করে সৈয়দপুর এয়ারপোর্টকে আমরা একটা আঞ্চলিক এয়ারপোর্ট হিসেবে গড়ে তুলছি, যাতে আমাদের প্রতিবেশী দেশগুলিও ব্যবহার করতে সক্ষম হয়। এবং আমাদের পোর্ট আমরা আমাদের চট্টগ্রাম পোর্টকে উন্নত করছি, মংলা পোর্ট, এবং আমরা নতুন একটা পোর্ট আবার তৈরি করেছি পায়রা পোর্ট,
সেটাও গভীর সমুদ্র বন্দরের হিসেবেই ভবিষ্যতে গড়ে উঠবে। তাছাড়া মহেশখালীতেও আমাদের মানে সেখানে ব্যাপক উন্নতি হচ্ছে, অর্থাৎ কক্সেস বাজারে সেটাও বলতে গেলে একটা সমুদ্র বন্দর এই মানে এটা তৈরি হচ্ছে। সেভাবে আমরা বিভিন্নভাবে সুযোগ সৃষ্টি করছি। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা বিবেচনা করলে শুধু যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। এবং বাংলাদেশ থেকে সারা আমি বলি যে প্রাচ্য পাশ্চাত্য একটা যোগাযোগের ব্রিজ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ভবিষ্যতে, যেটা আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের আরও প্রসার করতে সহায়তা করবে। আমরা কাজ করে যাচ্ছি দেশের উন্নয়নের জন্য। আমাদের যদিও অগ্রগতিটা থেমে গেল, যদি মহামারী না হতো, করোনা যদি না হতো, তাহলে হয়তো আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। তবে করোনা মহামারী মোকাবেলার জন্য আমার দেশের মানুষের যাতে কষ্ট না হয় বা আমাদের ব্যবসা বাণিজ্য যাতে থমকে না যায়, তার জন্য আমরা প্রায় 1,87,000 কোটি টাকার প্রণোদনা দিয়েছি, এমনকি যাতে প্রত্যেকে তাদের ব্যবসা বাণিজ্যটাও চালিয়ে রাখতে পারেন, আবার সাধারণ মানুষের জন্য না খেয়ে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য আমরা রেখেছি। তাছাড়া এখন আমরা টিকা দেওয়াও শুরু করেছি, কাজে মানুষকে সুরক্ষা দেওয়া এটা আমাদের কর্তব্য। আমরা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনাও হাতে নিয়েছি, শুধু তাৎক্ষণিক কী করা সেটা না। কারণ সরকার গঠনের পর থেকেই আমাদের ছিল যে আমাদের আশু করণীয় কী, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছি বলে আজকে আমাদের এই সাফল্য আসতে সক্ষম হয়েছে। আমরা প্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প 2021 প্রণয়ন করেছিলাম, 2010 থেকে 2020, আর এখন আমরা করেছি রূপকল্প 41, অর্থাৎ 2021 থেকে 2041-এর বাংলাদেশ কেমন হবে, কিভাবে আমরা উন্নত করব, এবং এরই ভিত্তিতে এটা একটা কাঠামো, এরই ভিত্তিতে আমরা পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের দেশকে। আমরা এসডিজি বাস্তবায়নেরও ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি। আমরা এমডিজি সফলভাবে বাস্তবায়ন করেছি। এখন আমরা জাতিসংঘ ঘোষিত এসডিজি যে বিষয়গুলি আমাদের দেশের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য, সেগুলি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। এবং এই লক্ষ্যটা সামনে নিয়েও আমরা 20 বছর মেয়াদী দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা নিয়েছি আমাদের, অর্থাৎ 2041 সালের যে প্রেক্ষিত পরিকল্পনা তার ভিতরে এটাও সংযুক্ত আছে যে কোন কোন ক্ষেত্র আমরা উন্নত করব। আমি এটুকু বলতে পারি যে আবহাওয়া জলবায়ু পরিবর্তনে সমগ্র বিশ্বব্যাপী আছে যে ক্ষতি হচ্ছে, বাংলাদেশ যাতে তার থেকে মুক্তি পায় সেদিকে লক্ষ্য রেখেও আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছি সেই শুরু থেকেই। কাজে আমরা বিশ্বে প্রথম 100 বছরের বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়ন শুরু করেছি। কারণ বাংলাদেশ একটা বদ্বীপ, আমাদের আগামী প্রজন্ম নতুন তারা যেন, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম যেন একটা সুন্দর জীবন পায়, নিরাপদ জীবন পায়, সুন্দরভাবে বাঁচতে পারে এবং উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই বদ্বীপটাকে উন্নত করার পরিকল্পনা সেটা আমরা নিয়েছি। তাই আমরা বদ্বীপ পরিকল্পনা 2100 প্রণয়ন করেছি, অর্থাৎ 2100 সাল পর্যন্ত বাংলাদেশ কীভাবে উন্নত হবে সেই কাঠামোটাও আমি দিয়ে যাচ্ছি। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, আগামী প্রজন্ম পাবে জাতির পিতার স্বপ্নের আত্মমর্যাদাশীল উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ। এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের যে সকল দেশ এবং উদ্যোক্তা যারা এখানে অংশগ্রহণ করছেন বা এই ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সংযুক্ত হচ্ছেন, তাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এবং যারা আমাদের উদ্যোক্তা, ব্যবসায়, বিনিয়োগকারী প্রতিষ্ঠান নিবন্ধন করেছে তার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি এটুকু বলবো যে বাংলাদেশের অনেক পণ্য রয়েছে, আমরা ইতিমধ্যে রপ্তানি করছি। তবে এই 7 দিনব্যাপী এই সম্মেলনে আমাদের দেশের সম্ভাবনাময় 9টি খাত, যেমন অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ফিনটেক, চামড়া ও ঔষধ, স্বয়ংক্রিয় ও ক্ষুদ্র প্রকৌশল, কৃষিপণ্য, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, পাট বস্ত্র শিল্প সহ
অতি চাহিদা সম্পন্ন ভোগ্য পণ্য উৎপাদন এবং ক্ষুদ্র ব্যবসাকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা আমি মনে করি অত্যন্ত সময়োপযোগী। কিন্তু সেই সাথে সাথে আমি এও বলবো, নতুন নতুন পণ্য আরও কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি, সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে। এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশের উৎপাদন করতে পারি কি না, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। কারণ আমাদের রপ্তানি পণ্যের সংখ্যা আরও বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের চাহিদা থাকে, আর বাংলাদেশ এমন একটা দেশ, আমরা ইচ্ছা করলে পারি, সব কিছুই করতে পারি। এই আত্মবিশ্বাস আমার আছে, যেটা জাতিপিতা বলে গেছেন। আমি এটুকু চাই যে আমরা বিশ্বাস করি এই সম্মেলনের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের জন্য দেশি বিদেশি শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী, বিনিয়োগকারীগণ বাংলাদেশ এসব খাতের সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং বিশ্ববাজারে বাংলাদেশি পণ্য নব দ্বার উন্মোচিত হবে, রপ্তানি বৃদ্ধি পাবে, বাংলাদেশ কাঙ্ক্ষিত বিনিয়োগ আকর্ষণে সক্ষম হবে। মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদার সঙ্গে উদযাপনের অংশ হিসেবে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই যৌথ উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021 আয়োজন করেছেন। সেজন্য সবাই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই সম্মেলনের সফলতা কামনা করি এবং এই সম্মেলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।